সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা একাদশ শ্রেণীর উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিষয়ের প্রথম অধ্যায়ের বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে উৎপাদনের বিভিন্ন খাত, উৎপাদনের বিভিন্ন খাতের গুরুত্ব, উৎপাদনশীলতার প্রকারভেদ এবং উৎপাদনশীলতা পরিমাপের বিভিন্ন পদ্ধতি। চলো মূল আলোচনায় যাওয়া যায়। প্রথমে আসো উৎপাদনের বিভিন্ন খাত। উৎপাদনের খাতগুলোকে আমরা প্রধানত তিনটি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কৃষি খাত। উৎপাদনের প্রথম এবং প্রধান খাত হচ্ছে কৃষি খাত। বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এই কৃষি প্রধান দেশে জাতীয় আয়ের অধিকাংশই কৃষি খাত থেকে আসে। কৃষকরা জমি চাষ করার মাধ্যমে বিভিন্ন ফসল উৎপাদন করে এবং এই কৃষি খাত থেকে উৎপাদিত দ্রব্যাদি বিক্রি করে বিদেশে রপ্তানি করে আমাদের জাতীয় আয় বৃদ্ধি পায় এবং দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হয়। তাহলে কৃষি খাত হলো উৎপাদনের প্রধান খাত। অধিকাংশ উৎপাদিত দ্রব্যাদি, বিশেষ করে কাঁচামাল জাতীয় উৎপাদিত দ্রব্যাদি সবই কৃষি খাত থেকে আসে। এই জন্য একজন কৃষক তার উৎপাদিত পণ্যদ্রব্যাদি নিজে ভোগ করে, পাশাপাশি উদ্বৃত্ত পণ্যদ্রব্যাদি অন্যদের কাছে বিক্রি করে। এভাবে কৃষি খাত থেকে উৎপাদিত দ্রব্যাদি দেশের সার্বিক প্রয়োজন মিটিয়ে উদ্বৃত্ত পণ্যদ্রব্যাদি বিদেশে রপ্তানি করা হয়। এতে দেশের বৈদেশিক মুদ্রা অর্জিত হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে উৎপাদনের প্রধান খাত হচ্ছে কৃষি খাত। সাধারণত কৃষকরা কৃষি কাজ করে বিভিন্ন ফসল উৎপাদন করে। ধান, পাট, গম, চা, সবজি, আখ, এরকম অনেক ধরনের ফসল কৃষি খাত থেকে উৎপাদিত হয়। এতে দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জিত হয়। এরপরে হচ্ছে শিল্প খাত। বাংলাদেশের উৎপাদিত খাতের মধ্যে আরেকটা অন্যতম খাত হলো শিল্প খাত। শিল্প প্রতিষ্ঠান স্থাপন করার মাধ্যমে এবং শিল্প প্রতিষ্ঠানে কাঁচামাল প্রক্রিয়াজাত করার মাধ্যমে চূড়ান্ত পণ্য তৈরি করা হয়। এই পণ্যদ্রব্যাদি আমাদের বিভিন্ন প্রয়োজন মেটাতে সক্ষম হয়। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি চিনি কল, পাট কল, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের খনি থেকে উৎপাদিত দ্রব্যাদি, যেমন সিমেন্ট কারখানা, তারপর হলো প্রাকৃতিক গ্যাস, এগুলো সবই কিন্তু শিল্প খাতের অংশ। এছাড়া গার্মেন্টস থেকে বিপুল পরিমাণ পণ্যদ্রব্যাদি তৈরি পোশাক উৎপন্ন করা হয় এবং এগুলো বিদেশে রপ্তানি করে দেশের বৈদেশিক আয় অর্জিত হয়। তাহলে শিল্প খাত উৎপাদনের একটা মেজর খাত। এই শিল্প খাতে লক্ষ লক্ষ লোক নিয়োজিত থেকে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করছে এবং দেশের বেকারত্ব দূর হচ্ছে। তাছাড়া শিল্প খাতে উৎপাদিত দ্রব্যাদি বিদেশে রপ্তানি করে রপ্তানি আয় বৃদ্ধি পায়। এজন্য দেখা যাচ্ছে যে শিল্প খাত দেশের উৎপাদনের একটা মেজর খাত এবং এক্ষেত্রে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও ত্বরান্বিত হয়। কোনো দেশ যদি শিল্পায়িত হয় তাহলে সেখানে আস্তে আস্তে দেশ উন্নত হয় এবং দেশের অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত হয়। এভাবে শিল্প খাতে উৎপাদিত দ্রব্যাদি ভোগ করার মাধ্যমে জনগণ তাদের প্রয়োজনীয় চাহিদা যেমন মেটাতে সক্ষম হয়, তেমনি উদ্বৃত্ত দ্রব্যাদি বিদেশে রপ্তানি করা হয়। আমাদের দেশের অন্যতম শিল্পগুলো হচ্ছে বস্ত্র শিল্প, পাট শিল্প, চা শিল্প, গার্মেন্ট শিল্প, সিমেন্ট শিল্প। এগুলো হচ্ছে আমাদের দেশের শিল্প খাতের বড় বড় খাতগুলো, যেগুলো দেশের অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি
যে বাংলাদেশের উৎপাদন খাতের মধ্যে কৃষি খাত এবং শিল্প খাতের অবদান দুটি গ্রহণযোগ্য এবং উল্লেখযোগ্য। তৃতীয় উৎপাদনের খাত হচ্ছে সেবা খাত। সেবা খাতের মাধ্যমেও বিভিন্ন ধরনের পণ্যদ্রব্যাদি উৎপাদন করা হয়। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি বিদ্যুৎ, বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ করা, পানি উৎপাদন ও এগুলো সরবরাহ বা বিতরণ করা, এগুলো হচ্ছে সেবা খাতের অন্যতম খাত। এছাড়া ব্যাংকিং খাত আছে, বীমা খাত আছে, চিকিৎসা সেবা আছে, এগুলো সবই কিন্তু সেবা খাতের অংশ। চিকিৎসা সেবা, বীমা সেবা, এরপরে ব্যাংকিং সেবা, ব্যাংকে বিভিন্ন ধরনের অর্থ আদান প্রদান করা হয়। গ্রাহকরা ব্যাংকে গিয়ে ঋণ নেয়, তাদের উদ্বৃত্ত অর্থ ব্যাংকে জমা রাখে। এরপরে হলো হাসপাতালে বিভিন্ন ধরনের চিকিৎসা নেওয়া হয়। বীমা খাতে বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানিতে কারখানার জন্য বীমা করা হয়। এছাড়া একজন ব্যক্তি তার নিজের এবং পরিবারের সদস্যদের জন্য বীমা করতে পারে, বিশেষ করে জীবন বীমা। এছাড়া বিদ্যুৎ উৎপাদন, এটা একটা বড় সেবা খাত। আমাদের দেশে সমগ্র দেশব্যাপী বিদ্যুৎ সরবরাহ করা এবং বিদ্যুৎ উৎপাদন করা এবং পরবর্তীতে সেগুলো সরবরাহ করা। এছাড়া তোমার পানি উৎপাদন এবং সরবরাহ করা, যেমন আমরা যেটা ওয়াসা বলি, যেটা ওয়াসার যে কার্যক্রমটি, এগুলো সবই কিন্তু সেবা খাতের অংশ। তাহলে আমরা বলতে পারি যে সেবা খাতও আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের সেবা সরবরাহ করে আমাদের জীবনকে অর্থবহ করে তোলে এবং আমাদের বিভিন্ন মৌলিক প্রয়োজনগুলো মিটিয়ে থাকে। তাহলে উৎপাদনের যে তিনটি খাত আছে, এই তিনটি খাতের মাধ্যমে মূলত উৎপাদন কার্যগুলো পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়ে থাকে। উৎপাদনের গুরুত্ব। উৎপাদনের গুরুত্ব নিয়ে আমরা এখন আলোচনা করব। উৎপাদনের গুরুত্ব, অনেকগুলো গুরুত্ব রয়েছে। প্রথমে হচ্ছে উৎপাদকের দৃষ্টিকোণ হতে গুরুত্ব, এরপরে হচ্ছে ভোক্তাদের দৃষ্টিকোণ হতে গুরুত্ব, এরপরে হচ্ছে অর্থনৈতিক দৃষ্টিকোণ হতে গুরুত্ব। তাহলে উৎপাদনের গুরুত্বকে আমরা তিনটি দৃষ্টিকোণ থেকে আমরা আলোচনা করব। উৎপাদক কিভাবে উৎপাদনের মাধ্যমে লাভবান হয়, ভোক্তারা কিভাবে উৎপাদনের মাধ্যমে তারা তাদের প্রয়োজনগুলো মেটাতে পারে, আর দেশের অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে কিভাবে উৎপাদন একটা দেশকে সহায়তা করে। ছেলেরা আমার কথা শুনতে পাচ্ছ? শোনা যাচ্ছে ঠিক মতো? আচ্ছা, স্ক্রিনে দেখতে পাচ্ছ? স্ক্রিনে দেখতে পাচ্ছ? জি স্যার। ওকে, আমরা এগুলো একটা একটা করে আমরা বিস্তারিত আলোচনা করছি। দেখো, প্রথমে আসো উৎপাদকের দৃষ্টিকোণ হতে উৎপাদনের গুরুত্ব। একজন উৎপাদক পণ্যদ্রব্যাদি উৎপাদন করার মাধ্যমে সে কি কি সুবিধা পেতে পারে সেগুলো আমরা এখন আলোচনা করছি। এক নম্বর হলো উদ্দেশ্য অর্জন। একজন উৎপাদক পণ্যদ্রব্যাদি উৎপাদন করার মাধ্যমে তিনি তার উদ্দেশ্য অর্জন করতে সক্ষম হন। একজন উৎপাদকের উদ্দেশ্য কি? একজন উৎপাদকের উদ্দেশ্য হলো নির্দিষ্ট মানের পণ্যদ্রব্যাদি উৎপাদন করা এবং উৎপাদিত পণ্যদ্রব্যাদি বিক্রি করার মাধ্যমে তার প্রয়োজনীয় মুনাফা অর্জন করা। এটাই হচ্ছে একজন উৎপাদকের অন্যতম দায়িত্ব বা গুরুত্ব বা চাওয়া। তো এই পণ্যদ্রব্যাদি উৎপাদন করার মাধ্যমে এগুলো ক্রেতা বা ভোক্তাদের কাছে পৌঁছে দেওয়া হয় বা বিক্রি করা হয় এবং এর মাধ্যমে একদিকে যেমন ক্রেতাদের চাহিদা পূরণ হয়, তেমনি অন্যদিকে উৎপাদকরা তাদের কাঙ্ক্ষিত মুনাফা অর্জন করতে সক্ষম হয়। তাহলে আমরা বলতে পারি যে একজন উৎপাদক যে উদ্দেশ্য নিয়ে পণ্যদ্রব্যাদি উৎপাদন করেন, সেই উদ্দেশ্য তার ফুলফিল হয় এই পণ্যদ্রব্যাদি উৎপাদন করার মাধ্যমে। এরপরে আসে উপযোগ সৃষ্টি। আমরা জানি যে যখনই কোনো পণ্যদ্রব্য উৎপাদন করা হয় তখনই সেটা নতুন নতুন উপযোগ সৃষ্টি হয়। উপযোগ বলতে কি বোঝায়? উপযোগ বলতে পণ্যের অভাব মেটানোর ক্ষমতাকে বোঝায়। যে কোনো দ্রব্য যখন মানুষের
অভাব মেটাতে সক্ষম হয় তখনই তার উপযোগ আছে বলে ধরে নেওয়া হয়। তাহলে পণ্যদ্রব্যাদি উৎপাদন করার মাধ্যমে কাঁচামালকে প্রক্রিয়াজাত করে যখন নতুন কোনো পণ্যদ্রব্যাদি তৈরি করা হয় বা উৎপাদন করা হয় তখন তার নতুন নতুন উপযোগ সৃষ্টি হয় এবং এই উপযোগগুলো মানুষের অভাব মেটাতে সক্ষম হয়। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে আমরা যখন কাঠ থেকে যখন ফার্নিচার তৈরি করি তখন এই ফার্নিচারগুলো আমাদের বিভিন্ন প্রয়োজন মেটাতে সক্ষম হয়। কিন্তু সাধারণভাবে এক খণ্ড গাছের গুঁড়ি এটা তো তেমন একটা কাজে লাগে না। এটাকে প্রক্রিয়াজাত করে যখন ফার্নিচার তৈরি করা হয়, চেয়ার টেবিল সোফা এগুলো তৈরি করা হয় তখন এগুলো মানুষের অভাব মেটাতে সক্ষম হয়। আবার আরেকটা উদাহরণ দিচ্ছি, যে আমরা যে চিনি উৎপাদন করি চিনি কারখানায়, সেখানে কাঁচামাল হিসাবে আখ ব্যবহার করা হয়। এই আখ সাধারণত আমরা রস খাই আখ থেকে, কিন্তু চিনি যদি আমরা পেতে চাই, গুড় যদি আমরা পেতে চাই, তাহলে কি করতে হবে? এই আখগুলোকে চিনি কারখানায় প্রথমে এগুলোকে ক্রাশিং করতে হবে। ক্রাশিং করার পর এখান থেকে রস বের করতে হয়। রস বের করার পর এগুলোকে রিফাইন করতে হয়। রিফাইন করলে ময়লাগুলো সেপারেট হয়ে যায়। এরপর এই রসগুলোকে আরো পিউরিফাই করতে হয়, শোধিত করতে হয়। শোধন করার পর এগুলোকে আমরা হিটিং দেই, এগুলোকে তাপ দেই। তাপ দেওয়ার পর এগুলো এক পর্যায়ে গুড়ে পরিণত হয় এবং পরবর্তীতে আরো রিফাইন করে সেখান থেকে চিনি, দানাদার চিনি বের হয়। তাহলে এই আখের রসকে আমরা প্রক্রিয়াজাত করে নতুন নতুন পণ্য তৈরি করতেছি, কখনো গুড় তৈরি করতেছি, কখনো চিনি তৈরি করতেছি। তাহলে এইগুলো কিন্তু নতুন নতুন উপযোগ সৃষ্টি করতেছে, আর এটা কিন্তু উৎপাদনের মাধ্যমেই সম্ভব। তাহলে আমরা বলতে পারি যে উৎপাদন পণ্যের নতুন নতুন উপযোগ সৃষ্টি করে এবং পণ্যকে মানুষের কাছে ব্যবহার উপযোগী করে গড়ে তোলে। এরপরে আসো আয়ের উৎস। উৎপাদকরা আয় অর্জনের জন্যই কিন্তু উৎপাদন করে। মূল উদ্দেশ্য থাকে মুনাফা অর্জন করা, আয় অর্জন করা। যে কোনো উৎপাদন কাজ ছোট থেকে বড় সবগুলোই কিন্তু আয়ের উৎস হিসাবে ব্যবহার করা হয়। একজন ছোট উৎপাদনকারী তিনিও আয়ের উদ্দেশ্যেই কিন্তু এই পণ্যদ্রব্যাদি উৎপাদন করেন। উদাহরণস্বরূপ যদি আমরা বলি যে এই যে মোম তৈরি করা হয়, মোম এটা একটা ছোট উৎপাদন সংক্রান্ত বিষয়। যে এই মোম তৈরির সঙ্গে যারা জড়িত রয়েছে, হাতে এই মোমগুলো তৈরি করে এগুলো বাজারে বিক্রি করে, এই মোম তৈরি ও একটা উৎপাদন কাজের অংশ এবং এখান থেকেও কিন্তু আয় হয়। তাহলে আমরা বলতে পারি যে উৎপাদকরা পণ্যদ্রব্যাদি উৎপাদন করে তাদের আয়ের উদ্দেশ্যে। যে পণ্যদ্রব্যগুলি উৎপাদিত হয় এগুলো বাজারে বিক্রি করে তারা সেখান থেকে প্রয়োজনীয় খরচ মেটানোর পর তাদের উদ্বৃত্ত অর্থটা আয় হিসাবে বা মুনাফা হিসাবে বিবেচিত হয়। তাহলে উৎপাদকরা আয়ের উদ্দেশ্যে তারা এই উৎপাদন কাজ পরিচালনা করে। এরপরে আসো প্রতিযোগিতায় টিকে থাকা। একজন উৎপাদক তিনি যে সমস্ত পণ্যদ্রব্যাদি উৎপাদন করেন, এই উৎপাদিত পণ্যদ্রব্যাদি যাতে গ্রাহকরা ভোগ করে তাদের প্রয়োজনীয় চাহিদা মেটাতে সক্ষম হয় সেদিকে লক্ষ্য রেখে তারা পণ্যের উৎপাদন কার্য পরিচালনা করেন। সেই অনুযায়ী তারা পণ্যের ডিজাইন করেন, সেই অনুযায়ী তারা পণ্যের কোয়ালিটি নির্ধারণ করেন। কারণ এই বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে গেলে পণ্যের গুণগত মান একদিকে যেমন বজায় রাখতে হবে, তেমনি পণ্যের মূল্য ঠিক রাখতে হবে। দুটার সমন্বয় করেই বাজারে প্রতিযোগিতায় টিকে থাকা সম্ভব। তাহলে উৎপাদকরা প্রতিযোগিতায় টিকে থাকার জন্য তাদের পণ্যের কোয়ালিটি নির্ধারণ করেন এবং পণ্যের সঠিক মূল্য নির্ধারণ করে থাকেন। এরপরে আসো ব্যবসা সম্প্রসারণ। উৎপাদন কাজ পরিচালনা করার মাধ্যমে যদি সফলতা লাভ করতে সক্ষম হয় তাহলে উৎপাদকরা চেষ্টা করে তাদের বর্তমান ব্যবসার পরিধি আরো সম্প্রসারণ করার জন্য, আরো বৃদ্ধি করার জন্য। এখন যেখানে একটা কারখানা আছে সেখানে তারা দুটা কারখানা স্থাপন করার চিন্তা ভাবনা করেন। এখন যেখানে 1000 লেবার কাজ করে সেখানে আরো 2000 লেবার কাজ করার জন্য তারা ব্যবসা সম্প্রসারণের চিন্তা ভাবনা করেন। এভাবে একজন উৎপাদক তার উৎপাদন কার্য পরিচালনা করার মাধ্যমে তার ব্যবসায়ে সফলতা লাভ করার জন্য তিনি
প্রত্যয়ী হন এবং সদা সচেষ্ট থাকেন। এরপরে আসা প্রয়োজনীয় পণ্য সেবার যোগান। উৎপাদক যে শুধু মুনাফা অর্জনের জন্যই কেবল উৎপাদন কার্য পরিচালনা করে তা না, উৎপাদন কার্য পরিচালনা করার পেছনে আরেকটা উদ্দেশ্য রয়েছে, যে গ্রাহকদের বা কাস্টমারদের প্রয়োজনীয় পণ্য ও সেবার যোগান দেওয়া। একজন কাস্টমার প্রয়োজনীয় পণ্য সেবা উৎপাদকের কাছ থেকে পেয়ে থাকে। উৎপাদক যদি প্রয়োজনীয় পণ্য সেবা উৎপাদন না করে তাহলে এই পণ্যদ্রব্যগুলো কাস্টমাররা পাবে না, আর কাস্টমাররা না পেলে তারা তাদের প্রয়োজনীয় চাহিদাও মেটাতে পারবে না। এরপরে হচ্ছে গবেষণা উন্নয়ন করা। উৎপাদকের আরেকটা গুরুত্ব হচ্ছে এই যে বর্তমান যে ডিজাইন এর পণ্য উৎপাদন হচ্ছে, এই ডিজাইনটা আরো উন্নত করা যায় কিনা, পণ্যের কোয়ালিটি আরো উন্নত করা যায় কিনা, তার জন্য তারা গবেষণা এবং উন্নয়নের কাজ করে থাকে। এজন্য আমরা বলতে পারি যে গবেষণা ও উন্নয়ন মূলক কাজ করা ও উৎপাদকের আরেকটা গুরুত্ব বা দায়িত্ব, যে তারা নতুন নতুন টেকনোলজি এবং নতুন নতুন বিষয়ে তারা গবেষণা করে তারা পণ্যের উৎকর্ষ সাধন করতে পারে এবং নতুন ডিজাইনে নতুন কোয়ালিটির পণ্য তারা বাজারে আনতে পারে। এই জন্য গবেষণা উন্নয়ন করাও একজন উৎপাদকের গুরুত্বপূর্ণ কাজ। এরপরে আসা এখন ভোক্তাদের দৃষ্টিকোণ হতে উৎপাদনের গুরুত্ব। একজন ভোক্তা কি কি কাজে জন্য উৎপাদনের উপর নির্ভরশীল? চাহিদা পূরণ। একজন ভোক্তার প্রথম এবং প্রধান উদ্দেশ্যই থাকে যে তার প্রয়োজনীয় অভাব বা চাহিদাগুলো মেটানো। একজন ভোক্তা উৎপাদন কাজ আছে বলেই একজন ভোক্তা তার প্রয়োজনীয় চাহিদা মেটাতে পারে। আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত পণ্য আমাদের প্রয়োজন পড়ে, জামা কাপড় থেকে শুরু করে খাদ্যদ্রব্য, বস্ত্র, ইলেকট্রনিক্স, বিভিন্ন ডিভাইস দ্রব্য, এগুলো কিন্তু উৎপাদকরা উৎপাদন করে বলেই আমরা আমাদের চাহিদাগুলো মেটাতে সক্ষম হই। উৎপাদকরা যদি এ ধরনের পণ্য উৎপাদন না করে তাহলে কিন্তু আমরা আমাদের চাহিদাগুলো মেটাতে সক্ষম হব না। তাহলে আমাদের প্রয়োজনীয় চাহিদা মেটানোর ক্ষেত্রে এই উৎপাদন তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে হচ্ছে জীবনযাত্রার মান বৃদ্ধি। জীবনযাত্রার মান বৃদ্ধি কখন পায়? যখন একজন ক্রেতা বা একজন ভোক্তা তার প্রয়োজনীয় সকল ধরনের পণ্য ভোগ করার সুযোগ পায় এবং তিনি যেটা চাচ্ছেন, যে পণ্যদ্রব্যাদি চাচ্ছেন, সেই পণ্যদ্রব্যাদি যদি পান যদি, তাহলে আমরা ধরে নিতে পারি যে তার জীবনযাত্রার মান উন্নত হচ্ছে। তিনি তার কাঙ্ক্ষিত প্রয়োজনগুলো তিনি মেটাতে সক্ষম হচ্ছেন। এই জন্য জীবনযাত্রার মান বৃদ্ধি করার ক্ষেত্রে এই উৎপাদনের যথেষ্ট গুরুত্ব রয়েছে। এছাড়া যথাসময়ে পণ্য প্রাপ্তি। একজন উৎপাদক পণ্য উৎপাদন করে বলেই একজন ক্রেতা বা ভোক্তা তার পণ্যগুলো যে কোনো সময়ে পেতে পারে, কারণ ধারের কাছেই বিভিন্ন দোকান আছে, বিভিন্ন মার্কেট আছে, বিভিন্ন শপ আছে, সেগুলোতে গিয়ে আমরা আমাদের প্রয়োজনীয় পণ্যগুলো ক্রয় করতে সক্ষম হচ্ছি এবং যখনই চাচ্ছি তখনই কিন্তু আমরা পাচ্ছি। এর জন্য তেমন একটা অপেক্ষা করার আমাদের প্রয়োজন পড়ে না। তাহলে আমরা বলতে পারি যে যথাসময়ে পণ্য প্রাপ্তি নিশ্চিত করতেছে উৎপাদনের মাধ্যমে। উৎপাদন হচ্ছে বলেই আমরা আমাদের প্রয়োজনীয় পণ্যগুলো পাওয়ার সুযোগ পাচ্ছি। এরপরে হচ্ছে সামাজিক মর্যাদা বৃদ্ধি। একজন উৎপাদক পণ্যদ্রব্যাদি উৎপাদন করে বলেই ক্রেতা ও ভোক্তারা পণ্য ভোগ করার সুযোগ পায় এবং ক্রেতারা তাদের জীবনযাত্রার মান উন্নত করতে পারে এবং সামাজিকভাবে তারা মর্যাদাশীল হয়ে ওঠে, কারণ তারা তাদের প্রয়োজনীয় চাহিদা অভাবগুলো পূরণ করতে পারে, জীবনযাত্রার মান উন্নত করতে পারে, ফলে তাদের সামাজিক মান ও মর্যাদা বৃদ্ধি পায়। নিজেকে উপস্থাপন। একজন ভোক্তা তার পছন্দ মতো পণ্যদ্রব্যাদি ভোগ করার মাধ্যমে নিজেকে রিপ্রেজেন্ট করতে পারে, নিজের ব্যক্তিত্ব, নিজের রুচিবোধ এগুলো শো করতে পারে এবং নিজেকে একজন রুচিশীল ব্যক্তি হিসেবে এগুলো উপস্থাপন করতে পারে এই পণ্যদ্রব্যাদি ভোগ করার মাধ্যমে। এরপরে আসো সভ্যতার সুফল ভোগ। পণ্য উৎপাদন করার মাধ্যমে নতুন নতুন পণ্য ক্রেতা ও ভোক্তাদের সামনে আসে। ক্রেতা ও ভোক্তারা তাদের পছন্দ মতো অত্যাধুনিক পণ্যদ্রব্যাদি ভোগ করার সুযোগ পায়। ফলে সভ্যতার যে সুফলগুলো,
এই সুফলগুলো ভোগ করা সম্ভব হয়, যেহেতু পণ্যদ্রব্যাদি উৎপাদন হয় বলেই। এরপরে আসে অর্থনৈতিক দৃষ্টিকোণ হতে উৎপাদনের গুরুত্ব। অর্থনৈতিক দৃষ্টিকোণ হতে উৎপাদনের গুরুত্বের মধ্যে রয়েছে কর্মসংস্থান সৃষ্টি। উৎপাদনের মাধ্যমে প্রথমত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হয়, দেশ থেকে বেকারত্ব দূর হয়, শিল্প কারখানায় হাজার হাজার লোক, লক্ষ লক্ষ লোক নিয়োজিত থেকে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করছে। এরপরে শিল্পায়ন, যত বেশি উৎপাদন হবে ততই শিল্পায়ন হবে, আর যত দেশ শিল্পায়িত হবে ততই দেশের অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত হবে এবং দেশ সামনের দিকে এগিয়ে যাবে। এরপর হচ্ছে সরকারের রাজস্ব বৃদ্ধি। উৎপাদনের মাধ্যমে সরকারের রাজস্ব বৃদ্ধি পায়, সরকার তাদের প্রয়োজনীয় ভ্যাট, ট্যাক্স এগুলো উৎপাদনকারী প্রতিষ্ঠান থেকে আদায় করতে সক্ষম হয়। সম্পদের সদ্ব্যবহার, উৎপাদন আছে বলেই প্রাকৃতিক যে সম্পদগুলো আছে এগুলো সদ্ব্যবহার নিশ্চিত হচ্ছে। আজ উৎপাদন যদি না থাকতো তাহলে এগুলো মানুষের কোনো কাজে আসতো না, এগুলো অলসভাবে পড়ে থাকতো। এই জন্য সম্পদের সদ্ব্যবহার করা অর্থনীতির আরেকটা মূল গুরুত্ব। অবকাঠামোগত উন্নয়ন, উৎপাদন আছে বলেই দেশে অবকাঠামোগত উন্নয়ন হয়। গ্যাস, বিদ্যুৎ, পানি, রাস্তাঘাট, যোগাযোগ এগুলো উন্নত হচ্ছে। পণ্য পরিবহনের জন্য স্থলপথে যেমন উন্নত হচ্ছে তেমনি জলপথে উন্নত হচ্ছে। স্থলপথে বিভিন্ন রাস্তাঘাট তৈরি করা হচ্ছে, বিদ্যুতের সাপ্লাই ঠিক মতো দেওয়া হচ্ছে, গ্যাস এবং পানি সরবরাহ ঠিক মতো করা হচ্ছে, ফলে দেশ অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত হচ্ছে। অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন, উৎপাদনের মাধ্যমে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জিত হয়। উৎপাদনের মাধ্যমে একদিকে দেশ শিল্পায়িত হয়, অন্যদিকে দেশের কর্মসংস্থান বৃদ্ধি পায়, আরেকদিকে দেশের রাজস্ব বৃদ্ধি পায়। এভাবে সার্বিকভাবে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জিত হয়। এরপরে অর্থনৈতিক অগ্রগতির সূচক, একটা দেশের অর্থনৈতিক অগ্রগতির সূচকই হলো শিল্প খাত। কোনো দেশ যদি শিল্পে সমৃদ্ধি লাভ করে, শিল্পে উন্নত হয়, তাহলে সেটা দেশের অর্থনৈতিক অগ্রগতির সূচক হিসাবে কাজ করে। তো উৎপাদন মানেই তো শিল্প। কোনো দেশে যদি উৎপাদন বৃদ্ধি পায় তাহলে শিল্পের কর্মকাণ্ড বৃদ্ধি পায়, আর শিল্পের কর্মকাণ্ড বৃদ্ধি করার মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন অগ্রগতি নিশ্চিত হয়। এরপরে সামাজিক অগ্রগতি লাভের উপায়, দেশ যখন অর্থনৈতিকভাবে সমৃদ্ধি লাভ করে, সবার অভাব অভিযোগগুলো যখন পূরণ হয়, তখন সামাজিকভাবে ওর স্বস্তি আসে এবং সামাজিক একটা স্থিতিশীলতা বিরাজ করে। সমাজের মধ্যে অনাচার, দুর্বৃত্তায়ন, চুরি, ছিনতাই এগুলো বন্ধ হয়ে যায়, ফলে সামাজিকভাবে ও অগ্রগতি সাধিত হয়। এইভাবে আমরা উৎপাদনের যে বিভিন্ন গুরুত্ব সেটা আমরা আলোচনা করলাম। এখন আসো উৎপাদনশীলতা কি। উৎপাদনশীলতা বলতে কি বোঝায় সেটা আমরা দেখব। কোন নির্দিষ্ট মানের উৎপাদিত পণ্য এবং তা উৎপাদনে যে সকল উপাদান ব্যবহার করা হয় তাদের অনুপাতকে উৎপাদনশীলতা বলে। অর্থাৎ উৎপাদনশীলতা হচ্ছে উৎপাদিত দ্রব্য এবং উৎপাদিত দ্রব্য ব্যবহারের ক্ষেত্রে যে কাঁচামাল ব্যবহার করা হয় তার অনুপাতকেই বলা হয় উৎপাদনশীলতা। অর্থাৎ আমরা আরো যদি সহজভাবে বলি তাহলে আমরা এভাবে বলতে পারি যে একটা নির্দিষ্ট পরিমাণ কাঁচামাল ব্যবহার করে আমরা কত একক পণ্য উৎপাদন করতে সক্ষম তার অনুপাতকেই বলা হয় উৎপাদনশীলতা। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে আমরা যদি 50 একক কাঁচামাল ব্যবহার করে যদি 10 একক চূড়ান্ত পণ্য উৎপাদন করতে পারি তাহলে এটার অনুপাতই হচ্ছে উৎপাদনশীলতা। তাহলে উৎপাদনশীলতা হচ্ছে উৎপাদিত দ্রব্য এবং উৎপাদনে ব্যবহৃত যে কাঁচামাল তার অনুপাতকেই উৎপাদনশীলতা বলে। এখানে উৎপাদনশীলতার একটা ফর্মুলা দেওয়া আছে, সেটা হচ্ছে উৎপাদিত পণ্য বা আউটপুট। আউটপুট বলা হচ্ছে উৎপাদিত পণ্যকে, এই উৎপাদিত পণ্য উৎপাদন করতে কি পরিমাণ ইনপুট ব্যবহার হচ্ছে এটার যে পারস্পরিক যে অনুপাত সেটাকেই আমরা উৎপাদনশীলতা বলবো। তাহলে আউটপুট ভাগ ইনপুট, অর্থাৎ উৎপাদিত পণ্য ভাগ উৎপাদনে ব্যবহৃত উপাদান বা কাঁচামাল, এটার অনুপাতই হচ্ছে উৎপাদনশীলতা। উৎপাদনশীলতার মাধ্যমে একটা প্রতিষ্ঠানের সক্ষমতা আমরা নির্ণয় করতে পারি, একটা প্রতিষ্ঠানের কার্যক্ষমতা আমরা নির্ণয় করতে পারি, একটা প্রতিষ্ঠান কতটুকু একটা নির্দিষ্ট সময়ে পণ্য উৎপাদন করতে সক্ষম সেটাও আমরা নির্ণয় করতে পারি। তাহলে একটা প্রতিষ্ঠানে উৎপাদনশীলতার গুরুত্ব অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই জন্য উৎপাদনশীলতা বের করতে হয় প্রতিষ্ঠানকে। যদি প্রতিষ্ঠান কাঙ্ক্ষিত উৎপাদনশীলতা নির্ণয় করতে পারে তাহলে তার সার্বিক যে কর্মকাণ্ড সেখানে
উন্নতি আসে এবং অন্যান্য কর্মকাণ্ড তৎপর হয়ে ওঠে। এখন আসে উৎপাদনশীলতার প্রকারভেদ। উৎপাদনশীলতা কত প্রকার আছে? তো বেশ কয়েক প্রকার উৎপাদনশীলতা আছে। প্রথমে আসো যন্ত্রের শ্রমের উৎপাদনশীলতা। শ্রমের উৎপাদনশীলতা বলতে বোঝানো হচ্ছে যে কতজন শ্রমিক কাজ করে একটা নির্দিষ্ট পরিমাণ দ্রব্য উৎপাদন করতে সক্ষম, বা কতজন শ্রমিক কাজ করে কত পরিমাণ পণ্যদ্রব্য উৎপাদন করতে সক্ষম হয়, তার অনুপাতই হচ্ছে শ্রমের উৎপাদনশীলতা। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে 100 একক পণ্য উৎপাদন করতে যদি 15 জন শ্রমিক কাজ করে দৈনিক 8 ঘন্টা করে, তাহলে এই শ্রমের সঙ্গে উৎপাদিত দ্রব্যের যে অনুপাতটা দাঁড়াবে সেটাই হচ্ছে শ্রমের উৎপাদনশীলতা। তাহলে বোঝা যাচ্ছে যে 100 একক পণ্য উৎপাদন করতে যদি 15 জন শ্রমিক লাগে, তাহলে 100/15 দিলেই এই শ্রমের উৎপাদনশীলতা চলে আসবে। অর্থাৎ শ্রমের উৎপাদনশীলতা বলতে বোঝানো হয় যে একজন একটা নির্দিষ্ট পরিমাণ পণ্যদ্রব্য উৎপাদন করতে কি পরিমাণ শ্রম প্রয়োজন, কত ঘন্টা শ্রম ঘন্টা প্রয়োজন, বা কতজন শ্রমিক কাজ করলে ওই পরিমাণ পণ্য উৎপাদন করা সম্ভব হবে, তার অনুপাতটাকেই বলা হচ্ছে শ্রমের উৎপাদনশীলতা। 2 নম্বর, যন্ত্রের উৎপাদনশীলতা। যন্ত্রেরও উৎপাদনশীলতা রয়েছে। সকল যন্ত্রের উৎপাদন ক্ষমতা একরকম নয়। এক এক যন্ত্রের ক্যাপাসিটি এক এক রকম, যার কারণে উৎপাদনের মধ্যেও ভিন্নতা আসে। একটি নির্দিষ্ট পরিমাণ পণ্যদ্রব্যাদি উৎপাদন করতে কত ঘন্টা এই যন্ত্র ব্যবহার করতে হবে, বা কত ঘন্টা যন্ত্র চালু রাখতে হবে, বা কি মানের যন্ত্র ব্যবহার করতে হবে, তার যে অনুপাতটা সেটাকে বলা হচ্ছে যন্ত্রের উৎপাদনশীলতা। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে 50 একক পণ্যদ্রব্যাদি উৎপাদন করতে যদি 10 ঘন্টা কারখানা চালু রাখতে হয়, তাহলে এই 50/10, তাহলে 50/10 কত? 5। তাহলে এই যন্ত্রের উৎপাদনশীলতা 5 ইউনিট পার ঘন্টা। তাহলে প্রতি ঘন্টায় 5 একক দ্রব্য উৎপাদন করতে সক্ষম এই যন্ত্র। এটাকেই বলা হয় যন্ত্রের উৎপাদনশীলতা। একটি নির্দিষ্ট পরিমাণ পণ্যদ্রব্যাদি উৎপাদন করতে কোন যন্ত্রের যে পরিমাণ সময় ব্যয় করতে হয়, বা যে পরিমাণ শ্রম ঘন্টা লাগে, যে পরিমাণ সময় অতিবাহিত করতে হয়, সেটাকেই বলা হয় যন্ত্রের উৎপাদনশীলতা। কাঁচামালের উৎপাদনশীলতা। কাঁচামালের উৎপাদনশীলতা বলতে বোঝানো হয় যে একটা নির্দিষ্ট পরিমাণ দ্রব্যাদি উৎপাদন করতে কি পরিমাণ কাঁচামাল ব্যবহার করতে হয়, কত পরিমাণ কাঁচামাল ব্যবহার করতে হয়, তার যে অনুপাত সেটাকে বলা হয় কাঁচামালের উৎপাদনশীলতা। তাহলে আমরা এখান থেকে দেখতে পেলাম যে কাঁচামালের উৎপাদনশীলতা হচ্ছে নির্দিষ্ট পরিমাণ পণ্য উৎপাদন করতে কি পরিমাণ কাঁচামাল ব্যবহার করা হয় তার অনুপাত। এরপর হলো মূলধনের উৎপাদনশীলতা। একটি নির্দিষ্ট পরিমাণ দ্রব্য উৎপাদন করতে কি পরিমাণ মূলধন দরকার, তার অনুপাতই হচ্ছে মূলধনের উৎপাদনশীলতা। এখানে মূলধন বলতে মূলত অর্থকে বোঝানো হচ্ছে। তাহলে ওই পরিমাণ পণ্যদ্রব্য উৎপাদন করতে কি পরিমাণ মূলধন ব্যবহার করা হয়, তার অনুপাতই হচ্ছে মূলধনের উৎপাদনশীলতা। এরপর হচ্ছে মোট উৎপাদনশীলতা। একটা মোট পণ্যদ্রব্য উৎপাদন করতে মোট যে পরিমাণ কাঁচামাল বা মোট যে পরিমাণ উৎপাদনের উপকরণ ব্যবহার করতে হয়, তার অনুপাতই হচ্ছে মোট উৎপাদনশীলতা। আর আর্থিক উৎপাদনশীলতা হচ্ছে একটা নির্দিষ্ট অর্থ বছরে কি পরিমাণ যত পরিমাণ পণ্য উৎপাদন, একটা নির্দিষ্ট পরিমাণ পণ্য উৎপাদন করার জন্য মোট সার্বিক যে পরিমাণ অর্থ প্রয়োজন পড়ে বা বাজেটের প্রয়োজন পড়ে, সেটাকেই বলা হয় আর্থিক উৎপাদনশীলতা। তাহলে আমরা এখানে মোট 6 ধরনের উৎপাদনশীলতা দেখলাম, এবং উৎপাদনশীলতার মাধ্যমে একটা প্রতিষ্ঠান তার সাফল্যতা পরিমাপ করতে পারে। এখন আসলে উৎপাদনশীলতা পরিমাপের পদ্ধতিগুলো কি কি? উৎপাদনশীলতা পরিমাপের পদ্ধতিগুলো দেখো। প্রথমে দেখো শ্রমের উৎপাদনশীলতা। এটা আগেও বলেছি, আবারও পুনরায় বলছি যে শ্রমের উৎপাদনশীলতা হলো মোট উৎপাদন একক ভাগ মোট শ্রম ঘন্টা, অথবা মোট উৎপাদনের আর্থিক মূল্য ভাগ মোট শ্রম ব্যয়ের পরিমাণ। অর্থাৎ যে পরিমাণ পণ্যদ্রব্য উৎপাদন করা হচ্ছে তাকে শ্রম ঘন্টাতে ভাগ দিতে হবে, অথবা উৎপাদিত দ্রব্যের আর্থিক মূল্যকে মোট শ্রম ব্যয় দিয়ে ভাগ দিতে হবে, তাহলে আমরা শ্রমের উৎপাদনশীলতা পাবো। এখন আসো যন্ত্রের উৎপাদনশীলতা। মোট উৎপাদন একক ভাগ মোট যন্ত্র ঘন্টা, অথবা উৎপাদনের মূল্য ভাগ মোট যন্ত্র ঘন্টা। অর্থাৎ মোট উৎপাদনকে মোট
যন্ত্র ঘন্টা দিয়ে ভাগ করলে আমরা যন্ত্রের উৎপাদনশীলতা পাবো। এখন আসো কাঁচামালের উৎপাদনশীলতা। মোট উৎপাদনের মূল্য ভাগ মোট ব্যবহৃত কাঁচামাল, তাহলে আমরা কাঁচামালের উৎপাদনশীলতা পেয়ে গেলাম। এখন আসো মূলধনের উৎপাদনশীলতা। মোট উৎপাদনের মূল্য বা মোট আয় ভাগ মোট মূলধনের পরিমাণ, তাহলে মোট উৎপাদনকে মোট মূলধন দিয়ে ভাগ করলে মূলধনের উৎপাদনশীলতা আমরা পেয়ে যাব। এখন আসো মোট উৎপাদনশীলতা। মোট উৎপাদনের মূল্য ভাগ মোট উপকরণের মূল্য, তাহলে আমরা মোট উৎপাদনশীলতা আমরা পেয়ে যাব। আর লাস্ট হচ্ছে আর্থিক উৎপাদনশীলতা। সংযোজিত মূল্য ভাগ রূপান্তর মূল্য। সংযোজিত মূল্য হলো যে একটা কারখানায় মোট পণ্যদ্রব্যাদি উৎপাদন করতে যে পরিমাণ মূল্য প্রয়োজন পড়ে বা মূল্যের উপস্থিতির প্রয়োজন পড়ে, অর্থাৎ যে পরিমাণ ব্যয় হয়, সেটাকে আমরা সংযোজিত মূল্য বলি। আর রূপান্তরিত মূল্য হলো ওই পরিমাণ পণ্য উৎপাদন করতে গেলে এই বিভিন্ন যন্ত্রপাতি আছে, কাঁচামাল আছে, এগুলোকে রূপান্তর করার যে ব্যয় হয় সেটাকে বলা হয় রূপান্তর মূল্য। তাহলে আমরা এতক্ষণ ধরে দেখলাম যে উৎপাদনশীলতা পরিমাপের বিভিন্ন পদ্ধতিগুলো দেখলাম আমরা। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আমার ক্লাস। তো তোমাদের কারো কোনো সমস্যা আছে ছেলেরা? হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যালো, শুনতে জি পাচ্ছ? স্যার, শোনা যাচ্ছে। জি স্যার। কোনোটা সমস্যা হচ্ছে নাকি? কোনোটা কোনো পয়েন্টের সমস্যা আছে? জি না স্যার। তাহলে আজকের আলোচনা আমাদের এ পর্যন্তই, এখনই সময় শেষ হয়ে যাবে। তো তাহলে কি আমরা শেষ করবো আজকে? ওকে স্যার। তাহলে আমরা আজকে শেষ করব। তোমাদের একটা ছেলে জানতে চেয়েছিল যে উৎপাদন ব্যবস্থাপনা নিলে বিবিএ পড়া যাবে কিনা। অবশ্যই পড়া যাবে। উৎপাদন ব্যবস্থাপনায় নাও আর ফিনান্সি নাও, যে কোনো সাবজেক্ট নিলেই তোমরা বিবিএ পড়তে পারবে, এটাতে কোনো সমস্যা কারো হবে না। ক্লিয়ার? জি স্যার। আর আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম।